সুরেন্দ্রনাথ কলেজ, আর সেখানেই মিলল ধারালো সব অস্ত্র, বড় বড় দা। সুরেন্দ্রনাথ কলেজে এত ধারালো অস্ত্রের প্রয়োজন হলো কেন? এর আগে সুরেন্দ্রনাথ কলেজেই এসি বেডরুম পাওয়া গিয়েছিল, সেখানে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গিয়েছিল। এসি বেডরুম সুরেন্দ্রনাথ কলেজের ভেতরে কেন? মাসাজ পার্লার, এটাও জানা গিয়েছিল যে সুরেন্দ্রনাথ কলেজের ভেতরে আসলে ওটা মাসাজ পার্লার হিসেবে ব্যবহার করা হতো। এর আগে ওয়ান শাটার উদ্ধার হয়েছিল। আর দেখুন, এবার দেখুন কিরকম ধারালো সব অস্ত্র, বড় বড় দা। সরাসরি চলে যাব প্রতিনিধি রওনকের কাছে। রওনক, এর আগে ওয়ান শাটার, তার আগে এসি বেডরুম, মাসাজ পার্লার, এবার এই ধারালো অস্ত্রগুলো কোথা থেকে উদ্ধার হলো? দেখো, একেবারে আগেই তুমি জানো দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সুরেন্দ্রনাথ কলেজে প্রায় 8 থেকে 9টি রুম বন্ধ অবস্থায় ছিল, সেই রুমগুলি কিন্তু একে একে খোলা হচ্ছিল। আমরা দেখেছিলাম যখন কমন রুম খোলা হয় সেখান থেকে একটি একেবারে ইন্ডিয়ান মেড ওয়ান শাটার পিস্তল উদ্ধার হয়, এবং আজ সেরকমই একটি রুম যেটা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল, এনসিসি এবং ইকো ক্লাব রুম, সেই রুমটি প্রিন্সিপালের উপস্থিতিতে ছাত্ররা খুলতে যায় এবং রুম খুলতেই কার্যত অবাক কাণ্ড। বড় বড় যে তলোয়ার থেকে শুরু করে দা, অর্থাৎ যে শার্প ওয়েপন, সেই রুমের ভেতর থেকেই কিন্তু উদ্ধার হয়েছে। কি ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো, এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ তুমি যেটা বললে, এর আগে একেবারে দেখা গেছে কলেজের 5 তলায় 2টি বেডরুম, তারপরে দেখা গেছে কমন রুম থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র এবং আপত্তিকর জিনিস। সেক্ষেত্রে কলেজের মধ্যে কি চলতো? কারণ এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, তার দীর্ঘদিনের যে এই দাপট, তাহলে এই দাপটের ক্ষেত্রে যে অভিযোগটা আসছিল দীর্ঘদিন ধরে এই কলেজকেই ব্যবহার করা হতো অসামাজিক কার্যকলাপের ক্ষেত্রে। কারণ যে ইউনিয়ন রুমে যখন প্রথমেই টাকা উদ্ধার হয়, দেখা যায় সেই ইউনিয়ন রুমের ভেতরেই রয়েছে একেবারে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রচারের সমস্ত সামগ্রী। এবং শুধু তাই নয়, কলেজের যে ব্যবহৃত স্টোর রুম, সেখানেও ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা থেকে শুরু করে ব্যানার। এবং 8 থেকে 9টি রুম পার্টির কাজে লাগাতো এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু, এবং দীর্ঘদিন ধরেই এই অসামাজিক কার্যকলাপে যুক্ত রাখা হতো কলেজের বিভিন্ন পড়ুয়াদের, এমনটা একটা অভিযোগ উঠেছে। এবং সেই মতো আজ বিকেল 4টে নাগাদ প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে সেখানকার যারা পড়ুয়ারা রয়েছে সুরেন্দ্রনাথ কলেজের, তারাই এনসিসি এবং ইকো ক্লাব যে রুমটি বন্ধ অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে, সেই রুমটি পরিষ্কার করার জন্য তারা তালা ভেঙে রুমের কথা বারবার বলছো, এই রুম কবে থেকে বন্ধ ছিল, কেন বন্ধ ছিল, কি বলা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে? দেখো, আগে আমরা জেনেছি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল এরকম 7 থেকে 8টি রুম যেগুলি এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রেখেছিলেন, এবং তার চাবিও তাদের কাছে ছিল। এর আগেও তোমার মনে থাকবে যেখান থেকে টাকা উদ্ধার হয়েছিল সেই রুমের চাবিও কিন্তু এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গভর্নিং বডির কাছেই ছিল। এইরকমই একটি রুম এই ইকো ক্লাব রুম, এটারও কিন্তু চাবি তাদের কাছেই ছিল। দীর্ঘদিন ধরে তারা তালা দিয়ে রেখেছিলেন, সেখানে প্রবেশ করতে দেওয়া হতো না কাউকে। এবং আজ যখন পরিষ্কার করার ক্ষেত্রেই ছাত্ররা প্রিন্সিপালকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, সেখানে ঢুকেই কার্যত তারা অবাক হয়ে যায়। এরকম ধরনের যে শার্প ওয়েপন, সেই শার্প ওয়েপন কিন্তু ইতিমধ্যে সেই রুম থেকে উদ্ধার হয়। এই পালাবদলের জন্যই কি, পালাবদলের পরেই কি এই রুমগুলো খোলা হচ্ছে? তার আগে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হাতেই ছিল, এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায় রাজত্ব চালাতেন, আমরা দেখেছি। রৌনক, এইখানে কোনোভাবে এই অস্ত্রগুলো কি আসলে ইউনিয়ন রুমের থেকে ব্যবহার করা হতো? তাকে একেবারে যেটা মনে করা হচ্ছে এবং যেটা অভিযোগ তুলছেন ছাত্ররা, যে ইউনিয়ন রুমের যারা ছিলেন তারাই কিন্তু এই প্রত্যেকটি রুমের দখল নিয়েছিলেন, এবং তারাই হয়তো এই অস্ত্রগুলো ব্যবহার করতো। কারণ যেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল এর আগে, সেটা হলো এই সুরেন্দ্রনাথ কলেজের কমন রুম, এবং সেখানে অ্যাক্সেস ছিল যারা এই তৃণমূল ছাত্র পরিষদ করতো একমাত্র তাদেরই। সেক্ষেত্রে গোটা কলেজ দখল করে অসামাজিক কার্যকলাপ চালাতো এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ প্রথম থেকে উঠেছে। সেক্ষেত্রে এই যে রুমটি বন্ধ ছিল সেটাও কিন্তু দখল নিয়েছিল দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। আজ যখন সেই রুম পরিষ্কার করতে ছাত্ররা ভেতরে প্রবেশ করে, সেখান থেকে শার্প ওয়েপনগুলো কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এবং তুমি আগেও জানবে, যেখান থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার করেছিল সেই রুমটাও দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কলকাতা পুরসভা সাফাই কর্মীরা সেখানে পরিষ্কার করতে আসলে তারাও কিন্তু তালা ভেঙে খোলে। অর্থাৎ বাবা এবং ছেলের দুজনের কি দাপট এই সুরেন্দ্রনাথ কলেজে। দেবাশিস বন্দ্যোপাধ্যায় কানকাটা দেবু, শিবাশিস বন্দ্যোপাধ্যায় তার ছেলে। মাসাজ পার্লার থেকে আরম্ভ করে টাকা উদ্ধার, তার সঙ্গে সঙ্গে এই ধারালো অস্ত্র। দেখুন, রেসপন্সিবিলিটিটা কে নিত বলুন তো? ওপরে ওই
সুইট, ডবল বেডরুম, কোথাও বাবা যায়, কোথাও ছেলে যায়। বাবাও কলেজে, ছেলেও কলেজে। কি ভাবছেন, পড়াশোনা করতে? না না, একদমই তা নয়। অভিযোগ, তারা সুরেন্দ্রনাথে যেতেন ফুর্তির আসর বসাতে, কলেজ ক্যাম্পাসকে নিজেদের সাম্রাজ্য হিসেবে ব্যবহার করতে। সুরেন্দ্রনাথের ভিতরেই দুটি এসি বেডরুম, সঙ্গে অ্যাটাচ টয়লেট। কি মেলেনি সেখানে? অভিযোগ, টেরেস ফেসিলিটির নামে সেখানে নাকি চলতো মাসাজ পার্লার। আর এই কলঙ্কিত অধ্যায়ের মূল কুশীলব হিসেবে নাম ছড়াচ্ছে এক বাপ ছেলের, তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবু, এবং তার যোগ্য উত্তরসূরি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের, যিনি আবার মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। কোথায় এটা শিক্ষাঙ্গ? আপনি দেখছেন এরকম একটা সুইট রয়েছে বাপ বেটার জন্য। এখানে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ছবি কম, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাড়িওয়ালার ছবি বেশি, কান কাটার ছবি বেশি, হ্যাঁ ভাই ওর আবার নাতির ছবি, মানে কি নাম, শিবাশিসের ছবি বেশি। হ্যাঁ, সেখানে আবার শিক্ষাঙ্গন করছে। কলেজের পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবু, প্রভাবশালী নেতা। অভিযোগের পাহাড় তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, টাকার বিনিময়ে কলেজের আসন বিক্রি করতেন তিনি। নাম জড়িয়েছে তোলাবাজির সঙ্গেও। সাধারণ ছাত্রছাত্রীদের মেধার টুটি চিপে ধরে আসন বিক্রি করে লাখ লাখ টাকা তোলার মারাত্মক অভিযোগ এই বাপ ছেলের বিরুদ্ধে। সুরেন্দ্রনাথ কলেজে হচ্ছে পার্সেন্টাইল লাগতো 78 পার্সেন্টাইল, আমার ছিল 85 পার্সেন্টাইল। তারপরেও আমার অ্যাডমিশন হয়, সিট ধরে রাখে। যারা টাকা দিতে পারে না তারা ভর্তি হতে পারে না। আমার কাছ থেকে 60,000 নিয়েছিল সুকান্ত বাহাদুর, হচ্ছে কলেজের দাদা। ক্যাশ নিয়েছিল, কোনো রিসিপ্ট নেই। প্রথমে 5,000 নিয়েছিল, তারপরে এইচএস এর অরিজিনাল মার্কশিট নিয়েছিল। নয়তো যদি টাকাটা না দিতাম তাহলে মার্কশিট পেতাম না। অনেকের কাছে এরকম আছে, তাদেরকে 1.5 লাখ, 80,000, 90,000 এরকম টাকা নেওয়া হয়েছে। এইসব হাতে চলতে সব শিবাশিস ব্যানার্জি, টাকা পয়সার যত খেল আছে। পর্দা ফাঁসের সুরেন্দ্রনাথ কলেজে একই সারিতে ছবি দেখা গেল বাবা, ছেলে এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির অভিযোগ, তৃণমূল সাংসদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদেই বাবা ছেলের এমন দাপট। আমরা সবাই জানি মে দিবস সব ইনস্টিটিউশন বন্ধ থাকে। আমি অবাক হয়ে গেলাম, বড় বড় করে গেট লাগানো হলো, কার্পেট বেছানো হলো, দেবাশিস ব্যানার্জির বার্থডে সেলিব্রেশন হচ্ছে, বাইরের লোকেরা ঢুকে আনন্দ ফুর্তি করছে। এই ঘটনাও ঘটেছে। কলেজটা নিজের পৈতৃক সম্পত্তি ভেবেছিল। প্রিন্সিপালরা জেনেও তোর কোনো প্রতিবাদ জানায়নি। এটা বড় নেক্সাস। এনারা প্রতিটা লোক ওইখানে যে যারা যারা আছে তারা কিন্তু একই দোষী। তাদেরও কিন্তু ইনভেস্টিগেট করে দেখতে হবে তারা কি কি কাজ করে বসেছে। এসি বেডরুম, মদের বোতল, উয়ে খাওয়া টাকার বান্ডেল, আগ্নেয়াস্ত্র, শিক্ষাঙ্গনে ফুর্তির আসর, সবের পিছনে নাম আসছে কীর্তিমান বাপ ছেলেরই। মঙ্গলবারই সুরেন্দ্রনাথে গিয়ে সম্পত্তির খতিয়ান দেন বিজেপির সজল ঘোষ। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিংয়ে বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? গুণধর কীর্তিমান দেবাশিস ব্যানার্জি ওরফে কান কাটা দেবু, তার সম্পত্তির বহর শুনবেন। সূর্যসেন স্ট্রিটে দুটি বাড়ি, আর অখিল মিস্ত্রি লেনে 3টি সম্পত্তি। শুধু সেখানেই শেষ নয়, এই সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশে অটো ইউনিয়নের গলি, সেখানেও আরও একটি সম্পত্তি। 111 অখিল মিস্ত্রি লেনে মা তারা কুটিরে মহিলাদের পেইং গেস্টের ব্যবসা। 42 বি অখিল মিস্ত্রি লেনে সাই গেস্ট হাউস, সেখানেও মহিলাদের পেইং গেস্টের ব্যবসা। এক যৌথ পরিবারকে ঠকিয়ে এই জমি আত্মসাতের অভিযোগ। 53 বি অখিল মিস্ত্রি লেনেও দেবাশিসের সম্পত্তি। কিছুদিন আগে এই সম্পত্তি কেনেন দেবাশিস। 26/9 বি মহাত্মা গান্ধী রোড, সুরেন্দ্রনাথ কলেজের ঠিক পাশেই দেবাশিসের নামে বিশাল সম্পত্তি। শিলিগুড়ি, নেপাল, দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে আরও সম্পত্তি দেবাশিসের। আমাদের বন্ধুর বাড়ি ছিল আড্ডি বাড়ি। আচ্ছা, ওরা এইটা বাড়িটা কিনে ওদেরকে ঠকিয়েছে, পয়সা কম দিয়েছে, করেছে, এসব ঠাকিয়ে কিনে নিয়ে তারপরে কোনো ছাড় ফাড় দেয়নি, বাড়ি করে। শিক্ষা আর সংস্কৃতির পীঠস্থান কলকাতা, আর সেই শহরের বুকে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সুরেন্দ্রনাথ কলেজ।
সেই কলেজ ঘিরে যে ধরনের অভিযোগ সামনে আসছে তা এক কথায় লজ্জাজনক। বাপ ছেলের কীর্তির জন্য মুখ পুড়ছে কলেজের পড়ুয়াদের। আমরা কলেজে যখন এন্টার করছি, যে কলেজের গেটের সামনে আসি, এমন হাত দেখিয়ে আঙুল দেখিয়ে আমাদেরকে বলা হচ্ছে এই যে অমুক কলেজের স্টুডেন্ট, অমুক কলেজের ছাত্রছাত্রীরা, এদের জন্য আজ এই জিনিসগুলো হয়েছে, জড়িয়ে নেই এগুলোতে। আমরা তো চাই না যে, আমরা চাই আমাদের কলেজটা ভালো হোক। ইভেন আমাদের কলেজের খুব ভালো নাম ছিল, সুরেন্দ্রনাথ। কোন কলেজে পড়ি? সুরেন্দ্রনাথ কলেজে পড়ি। একটা আমাদের গর্ব ছিল, আজ সেটা কোথায় গেল? রাস্তায় বেরোলে লোকে পয়েন্ট আউট করে, মানে হয়তো সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে, শুধু আইডেন্টিটি কার্ড বা ড্রেস আপ দেখে বলছে যে অমুক কলেজের স্টুডেন্ট, এই কলেজের স্টুডেন্ট, তার মানে ওরাও এরকম। শিয়ালদা স্টেশনের সামনেই সুরেন্দ্রনাথ কলেজ, তাকে ঘিরে একের পর এক লজ, হোটেল। অভিযোগ, অনার্স কেটে গেছে এমন ছাত্রীদের নাকি ওই লজে নিয়ে যাওয়া হতো। পিছনে নাকি হাত ছিল দেবাশিস আর শিবাশিসের। কলেজকে কেন্দ্র করে উনি যেটা করেছেন, শিক্ষাগণকে যেভাবে নোংরা করেছেন, কলুষিত করেছেন, আজকে এই ছাত্রছাত্রীরা তার জন্য সাফার করছে। কলেজগুলো ফিল হচ্ছে না সিট, এদেরকে খারাপ কথা শুনতে হচ্ছে, তোদের কলেজ এরকম, আগামী দিনে এই কলেজে লোকে পড়বে কি না সেটা ভাববে। এই যে আপনি শ্রীরাম লজের কথা বললেন, এই শ্রীরাম লজের মতো এখানে বেশ অনেকগুলো লজ আছে যেখানে অফিসিয়ালি প্রস্টিটিউশন হয়, এবং সেইগুলো প্রস্টিটিউশন হতো ওনার মদতে, মানে পুলিশি সেটিং থেকে শুরু করে যাবতীয় গার্ড দেওয়া সেটা উনিই দিতেন। সবের পিছনে ষড়যন্ত্রের গন্ধই পাচ্ছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাদা। আমার ভাই এরকম কাজ করতে পারে না, এটা মানে ষড়যন্ত্র। আমি একটা কথাই বলবো, ষড়যন্ত্র। বিরুদ্ধ দলের লোকেরা এখন পার্টিটা বেকায়দায় পড়ে গেছে, বাকিটা ইলেকশন হেরে গেছে। শিক্ষাঙ্গন আজ আর জ্ঞান চর্চার আলো ছড়াচ্ছে না, বরং তা পরিণত হয়েছে ক্ষমতার দম্ভ আর তোলাবাজির অন্ধকার আখড়ায়। আর তাতেই নাম জড়িয়েছে বাপ ছেলের, যার জন্য হেনস্থা হতে হচ্ছে কলেজের পড়ুয়াদের। এখন দেখার এই কলঙ্ক মুছে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনার সুস্থ পরিবেশ আবার কবে ফিরে আসে। নিউজ 18 বাংলা। আর এবার পাওয়া গেল ধারালো অস্ত্র, বেশ কয়েকটি ধারালো অস্ত্র। 2রা জুন পাওয়া গেছিল ওয়ান শাটার, আর আজকে ইউনিয়ন রুম দীর্ঘদিন বন্ধ ছিল, চাবি ছিল দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। আজকে প্রিন্সিপালের নেতৃত্বে ইউনিয়ন রুমের তালা ভেঙে ঢোকার পরেই দেখা গেল এতগুলো ধারালো অস্ত্র। রেসপন্সিবিলিটিটা কে নিত বলুন তো? সে আপনারা বোম স্কোয়াডকে ডাকুন, একে ডাকুন, সেটা কোথাও কলেজে ওয়ান শাটার, কোথাও কলেজে ধারালো অস্ত্র, কোথাও আবার বোমা। শম্ভুনাথ কলেজ, লাভপুরের শম্ভুনাথ কলেজে বোমা। শিক্ষাঙ্গনগুলোর কি অবস্থা করে দিয়ে গেছে। পালা বদলের পর একে একে ছবি উঠে আসছে ভয়ঙ্কর। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কিভাবে উদ্ধার হলো এই বোমা, এবং বোমা কোথায় ছিল, কোথায় রাখা ছিল, কারা দায়ী? দেখো, আমরা একদম যেটা বলে রাখবো, লাভপুরে যে শম্ভুনাথ কলেজ রয়েছে, সেই শম্ভুনাথ কলেজের ছাত্র সংসদের যে রুম রয়েছে, সেই রুমের মধ্যেই কিন্তু একটা আলমারি, সেই আলমারির মধ্যে কিন্তু 2টি তাজা বোমা মজুত করা ছিল। এমনটাই কিন্তু একদমই তাই, আলমারির মধ্যে মজুত করা ছিল। এমনটাই কিন্তু যে সমস্ত ছাত্ররা, ছাত্র ইউনিয়ন যে রুম, সেই রুম খুলেছিল আজকে। সেই রুম খোলার পরে যে আলমারি, সেই আলমারি খোলা যায় এবং সেখানে দেখা যায়, এবং পরবর্তী সময় পুলিশ এসে বোমাগুলি রিকভারি করে নিয়ে গেছে। প্রিন্সিপালও বলছেন যে তার হাতেও কিন্তু কন্ট্রোল ছিল না এই ছাত্র সংসদ রুমে। তারা কিন্তু এই কোনোভাবেই কলেজ কিভাবে চলছে সেই সমস্ত কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারছেন না, এমনটাই কিন্তু প্রিন্সিপালও জানিয়েছেন। এবং এর ফলে যে বোঝা যাচ্ছে যে রাজ্যের যে কলেজগুলি, তার অন্যতম হচ্ছে লাভপুরের এই শম্ভুনাথ কলেজ। সেখানেও কিন্তু অন্যথা হলো না, সেখান থেকেও কিন্তু উদ্ধার হয়ে গেল তাজা বোমা। বেশ, এই কলেজে কোনো ধরনের এক্সপ্লোসিভ থাকাটা অত্যন্ত গর্হিত কাজ, এবং এইটা আমার জ্ঞাত সারে কোনো কাজটাই হচ্ছে না, হয়নি, আমার অজ্ঞাতে হয়েছে। আমাকে লেস ইম্পর্টেন্ট করে দেওয়া হয়েছিল, যার ফলে আজকাল এখানে যারা রক্ষণাবেক্ষণ করে বর্তমানে, তারাও আমাকে সবকিছু জানানোর কথাটা মনে করে না। আমি ওসিকে আবেদন করব যে নিরপেক্ষ তদন্ত হোক। জনরোষের হাত থেকে বাঁচলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক ক্ষোভ, ফেটে পড়েন সাধারণ মানুষ ক্ষোভে, এবং তার মুখে ডিম ছুঁড়ে মারা হয়। সেই ছবি দেখুন, উজ্জ্বল বিশ্বাসের ছবি। উজ্জ্বল বিশ্বাস একেবারে মুখে ডিম খেলেন। দাদা
উত্তেজনা মন্ত্রীর বাড়িতে, বিক্ষোভ, ভাঙচুর, ধস্তাধস্তি, উজ্জ্বল বিশ্বাসকে একেবারে মুখে ডিম। ব্যাপক বিক্ষোভ, ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে বিভিন্ন নেতার বাড়িতে ত্রাণ সামগ্রী, বিভিন্ন নেতার গোডাউনে ত্রাণ সামগ্রী, আর একেবারে উজ্জ্বল বিশ্বাসের ঘরে ঢুকে গেলেন মানুষ, সাধারণ মানুষ। পুলিশ গেল উদ্ধার করতে। ছত্রখান করে দেওয়া হলো তার অফিস ঘর। উজ্জ্বল বিশ্বাসকে চোর স্লোগান। তিনি আবার পাল্টা প্রতিরোধের চেষ্টা করলেন। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কোথায় রাখা ছিল এই ত্রাণ সামগ্রী? উজ্জ্বল বিশ্বাস যেখানে বাড়ি কৃষ্ণনগরে চাকরিয়ে পড়ায় সেই বাড়িতে কিন্তু ছিল ত্রাণ সামগ্রী, এবং আজ দুপুর বাড়িতে তো রাখার কথাই নয়। এই ত্রাণ সামগ্রী কেন রেখেছিলেন কিছু বললেন? এবার তার সাথে তিনি যেটা জানিয়েছিলেন ত্রাণের ত্রাণ সামগ্রী এবং তার কাছে এসেছিল রিলিফের জন্য, এবং তিনি ফেরত পাঠাচ্ছিলেন এটা চট্টগ্রামের কাছে, কারণ তিনি আর মন্ত্রী নেই। মন্ত্রী হিসাবে বিধায়ক হিসেবে তিনি যে ত্রাণ সামগ্রী পেয়েছিলেন সেগুলো বিশৃঙ্খল করতে পারেননি, করে সেগুলো কি দুপুরবেলায় পাঠানো হচ্ছিল, যদিও তার দাবি সেগুলো সরকারকে ফেরত দিচ্ছিলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বিষয়ে নজরে পড়তে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা যে ত্রাণ সামগ্রী অবৈধভাবে পাচার করা হচ্ছে, এবং এর সঙ্গে বিজেপি কর্মীরা জানতে পারে তারাও কিন্তু ঘটনাস্থলে ফিরে আসেন। প্রায় ছখানে কিন্তু বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ এবার উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে, তার ঘরে ঢুকে যান এবং উজ্জ্বল বিশ্বাসকে ঘিরে চলে বিক্ষোভ। সেই সময় কিন্তু উজ্জ্বল বিশ্বাস প্রতিরোধ করতে গেলে তার মুখে এই দিন ছুড়ে মারা হয় এবং তার ঘরে ভাঙচুর করা হয়। এরপরে পুলিশ যায়, পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসতে পরে আটক করা হয় এবং অসুস্থ হয়। এখন যদি শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেশ, দেখুন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তার বাড়িতে রেখেছিলেন ত্রাণ সামগ্রী, এতদিন পরেও ত্রাণ সামগ্রী বাড়িতে রেখেছেন, আর এখন দেওয়ার চেষ্টা করছেন প্রশাসনকে ফিরিয়ে দেওয়ার। মানুষ বিশ্বাস করবেন? আর তাই জনরোষের মুখে প্রাক্তন মন্ত্রী তিনি পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করলেন, পাল্টা মারার চেষ্টা করলেন। তারপরে আরো ক্ষেপে উঠলেন সাধারণ মানুষ, ডিম খেলেন একেবারে মুখে। আমাদের কাছে একটা ফোন আসে, প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ানো আছে, তাতে ত্রাণের তিরপল লোড হচ্ছে। মন্ত্রী ভিতর থেকে বলছে বিডিও অফিসে আমরা রিটার্ন দিচ্ছি। আমরা তিরপলগুলো দেখলাম, তিরপলে লেখা আছে 2020, 17, 21, 26 বিভিন্ন ধরনের। মন্ত্রী এগুলোকে দান করেনি। মন্ত্রীর কিছু ঘনিষ্ঠ লোকজন ছাড়া এই দানের তিরপল কেউ পায়নি। আর যেগুলো জমা থাকে মন্ত্রীর কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের হাতে তারা তুলে দেয়। এমনকি মন্ত্রীর ঘরে মানে বস্তা বস্তা সাদা নীলপাট থান শাড়ি আছে। ওনার মতন চোর জোচ্চোর এই কৃষ্ণগড়ে দুটো নেই। আর এবার নতুন সংযোজন হলো ডিমের সঙ্গে গোবর। সব্যসাচী দত্ত, প্রাক্তন মেয়র বিধাননগরের, তাকে এবার গোবর ছুঁড়ে মারা হলো। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় ভোর রাতেই সব্যসাচী দত্তকে। তারপরে সব্যসাচী দত্তকে যখন কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, সেই সময় বাইরে দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। ডিম তো ছুড়লেনই সব্যসাচী দত্তকে, তার সঙ্গে সঙ্গে গোবরও ছোড়া হলো। কথা বলবো প্রতিনিধি অনুপ, কোন অভিযোগ? শুধু তো একজনের অভিযোগ নয়, এর আগে তো সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছিলেন যে সব্যসাচী দত্ত সিন্ডিকেট রাজ রাজারহাট থেকেই চালিয়েছিলেন প্রথম। উত্তর থানার পুলিশ গতকালকে এই সব্যসাচী দত্ত তাকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তারের পরে যখন আজকে তাকে আদালতে পেশ করা হচ্ছে, তাকে লক্ষ্য করে যেমন ডিম, টমেটো, অন্যদিকে গোবর ছোড়া হয়। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ 2018 সালে মূলত এক ব্যবসায়ী মধুসূদন চক্র তিনি অভিযোগ দায়ের করেন। 1,05,00,000 টাকা তিনি দাবি করেছিলেন এবং আগে 2.5 লক্ষ টাকা নিয়েছিলেন। এই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল যখন একটি অভিযোগ হয়, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে রাজারহাটের ফ্ল্যাট থেকে, এবং তাকে যখন নিয়ে আসা হয় থানায়, তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে আদালতে পেশ করা হয়। তাকে
লক্ষ্য করে দেখা গেল চোর চোর স্লোগান দিল, তার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, টমেটো ছোড়া হলো, অন্যদিকে গোবর ছোড়া হলো। এবং এই চিত্র যখন কোর্ট থেকে তাকে বাইরে বের করে নিয়ে যাওয়া ছিল, একই রকম চিত্র তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হওয়ার পর এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল থানায় শুধুমাত্র এই অভিযোগ উত্তর থানায় অভিযোগ হয়েছিল, এই সেই অভিযোগ দায়ের, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছিল। কিন্তু নিউ টাউন জোনের সিন্ডিকেট ক্ষেত্রে তিনি কিন্তু বলেছিলেন সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ছিল এবং সিন্ডিকেট থাকবে। এই যে গোটা পরিপ্রেক্ষি, এই ক্ষেত্রেই দেখা যায় সব্যসাচী দত্তের বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ হয়েছিল। কিন্তু এই যে নতুন মামলা, যেক্ষেত্রে 2018 সালে যে ত্রিপুরায় তিনি দায়িত্বে ছিলেন সাংগঠনিক, সেই দায়িত্বে যখন তিনি ছিলেন সেখানকার নির্বাচনের জন্য কিন্তু টাকা চাওয়ার অভিযোগ করেছিল, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকাল সেই অডিও ক্লিপ ধরেই একটি অভিযোগ দায়ের হয়, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী এবং সময়ে হয়তো সব্যসাচী দত্তর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ জমা পড়তে পারে। ফুল ছড়ার তো লোক নন উনি, ঠিক লোককে ঠিক জিনিস দেওয়া হয়েছে। ডিমটা পচা ছিল তো, সেটা খালি ঠিক করে নিন। কেন আবার খাবার ডিমের দাম 10 টাকা, পচা ডিমের দাম এখন 20 টাকা ছোঁড়ার জন্য। সব্যসাচী নাম ডানাতেও কামাতেন, বাঁহাতেও কামাতেন। এরকম ভালোভাবে নাম মা বাবা রেখেছিল, ভাবুন। অনন্য লোক, কালীঘাটের গডমাদার, ওনার নেতৃত্বেই চোরটা গাঁটকাটা বাহিনী তৈরি হয়েছে। তৃণমূল মানে চোর, তৃণমূল মাফিয়া ক্লাব, টিএমসি। রামকৃষ্ণ বলে গেছিলেন টাকা মাটি, মাটি টাকা। এই প্রথম দেখলাম যেটা সত্যি, মাটি থেকে খুললো 2 কোটি বেরিয়ে গেল। এবার দেখুন কলকাতা এয়ারপোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তৃণমূল সাংসদ নিজেই। কলকাতা এয়ারপোর্টেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান শুনতে হলো। অভিষেকের পিসি চোর, করে চোর, উনি তৃণমূলের সব থেকে বড় চোর, সব থেকে বড় চোর। এই যে পাল্টা তেড়ে গেলেন। আপনি চোর, উনি তৃণমূলের সন্তান, উনি তৃণমূলের চোর, উনি তৃণমূলের